গুড মর্নিং। এখন সকাল 5:20। আমি পৌঁছে গেছি বেনারস জংশন রেলওয়ে স্টেশন। আমার আগের ভিডিওটা দেখেছেন কাশী বিশ্বনাথ ভ্রমণ, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লোকে আবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে সকালবেলা। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমার একদিনে বেনারস ঘোরার গল্প। যদি সেই ভিডিওটি দেখে না থাকেন, অনুরোধ থাকলো উপরের আই বাটনে ক্লিক করে প্লিজ দেখে নেবেন। একদিনের বেনারস ভ্রমণ শেষ করে আজকে আমি বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে বেনারস থেকে চলে যাব নিউ দিল্লি। আর সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি। আমার আজকের ট্রেন 22,415 বেনারস টু নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেসের কিন্তু সেরকম ফুল ভিডিও আমি দেখিনি ইউটিউবে। যেটা আছে সেটা হচ্ছে বিকেলে ছাড়ে, বিকেল 3টের সময়। এটা নতুন বন্দে ভারত। ট্রেনটা ছাড়বে হচ্ছে সকাল 6টায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দিল্লি পৌঁছবে দুপুর 2:05। মাঝখানে দুটো স্টেশন, প্রয়াগরাজ এবং কানপুর। ট্রেন দিয়ে দিয়েছে মনে হয় বন্দে ভারত, সামনে দেখা যাচ্ছে। लखनऊ, मुरादाबाद, लुधियाना, कराची, फिरोजपुर को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 22,415 বেনারস টু নিউ দিল্লি বন্দে ভারত ভারতের 35তম বন্দে ভারত এক্সপ্রেস, যার ইনগুরাল রান হয় 18ই ডিসেম্বর 2023। এই ট্রেনটিতে টোটাল 16টি কোচ আছে, 14টি এসি চেয়ার কার এবং 2টি এক্সিকিউটিভ ক্লাস। দিল্লি পর্যন্ত এই ট্রেনের ভাড়া পড়েছে আমার 1800 টাকা, যার মধ্যে মর্নিং টি, ব্রেকফাস্ট এবং লাঞ্চ ইনক্লুডেড। আমি 3/2 এর 3 নম্বর সিটে, আমি কিছু উইন্ডো সিট পড়েছে, খুব কমফোর্টেবল। এই রাত্রে যে ঘুম হয়নি, আমার মনে হয় পুরোটা মেকআপ হয়ে যাবে এখন। এবারে কিন্তু সাদা বন্দে ভারত পেয়েছি। ফিচার্স মোটামুটি এক। যে সিটটা দেখছেন, সিটটার কোয়ালিটি কিন্তু আমার মোটামুটি একই রকম লাগছে। সিটের নিচে আছে একটা বটল হোল্ডার, দেখাচ্ছে। এই হলো সিটের নিচের আমাদের বটল হোল্ডার। এখানে হচ্ছে ট্রে, যেখানে আপনি খাবার দাবার বা জলের বোতল কিছু রাখতে পারবেন। এই হলো চার্জিং পয়েন্ট। ফুড রেস্ট আছে দেখুন। আর কোচটা তো আপনাদের দেখিয়েছি এইরকম একটা। সময় ঠিক সকাল 6টা। বেনারস জাংশন থেকে নিউ দিল্লির পথে রওনা দিল 22,415 বন্দে ভারত এক্সপ্রেস। টোটাল ডিস্টেন্স 757 কিলোমিটার। প্রথম স্টপেজ প্রয়াগরাজ বা এলাহাবাদ, এখান থেকে 121 কিলোমিটার। সপ্তাহের মধ্যে মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিন এই ট্রেনটি যাতায়াত করে বেনারস এবং দিল্লির মধ্যে। চেয়ার কারের ভাড়া 1795 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া 3,320 টাকা। ফুড অফ না করলে 305 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। ট্রেন ছাড়ার পরপরই নিউজ পেপার দিতে এসেছিল, হিন্দি দিচ্ছিল। আমি বললাম যে ইংলিশ নেই, বলে না স্যার নেই। আমি যে হিন্দি পড়তে পারি না, দাঁত বার করে হাসছি। এটা কিন্তু না মানে থাকা উচিত। এখন যে রাজ্য সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ থাকুক এবং হিন্দি থাকুক অবশ্যই, সেটা আমাদের ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা থাকা দরকার। এটা শুধুমাত্র এখানে নয়, আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বন্দে ভারতেও আমার মনে হয় সিস্টেমটা আছে। ওখানে ট্রেন পিক আপ নিতে শুরু করে দিয়েছে অলরেডি। আমাদের পরবর্তী ট্রেন প্রয়াগরাজ সম্ভবত 7:30টার সময় আসবে। 121 কিলোমিটার এখান থেকে। 800 কিলোমিটারের জার্নির জন্য বন্দে ভারতের প্রথম নিবেদন 500 ml এর জলের বোতল। ট্রেন ছাড়ার আধ ঘন্টা বাদে, এখন বাজে 7:35, দিয়ে গেল সকালের চা এবং বিস্কুট। মানে চায়ের মিক্সটা দিয়ে গেল, বিস্কুট। সামনে আসছে ওই গরম জল, কাপ তো দিয়েই গেছে, গরম জল দেবে, চা গুলে খেয়ে নাও। এই হচ্ছে ফার্স্ট বন্দে ভারতের আজকের মানে মিল, মানে আমাদের প্রোগ্রামের মধ্যে যা আছে আর কি। মর্নিং টি হচ্ছে এটা, এরপরে আসবে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, দুটোই আছে। মানে হ্যাঁ, মর্নিং টি, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ সবগুলো ইনক্লুসিভ আজকের আমাদের এই 8 ঘন্টার বন্দে ভারত সফরে। ট্রেন মোটামুটি এখন এই 75-76 কিলোমিটার স্পিডে চলছে, আপ ডাউন হচ্ছে এখনও। পরবর্তী স্টেশন প্রয়াগরাজ, এখনও এখান থেকে প্রায়
80 কিলোমিটার, এখন 1 ঘন্টা লাগবে। বেনারস থেকে এলাহাবাদ এই যে ট্র্যাকটা, এই যে প্যাচটা, এখানে আমি দেখছি ট্রেন কিন্তু কোনোভাবেই 75 কিলোমিটার পার আওয়ারের বেশি স্পিড তুলতে পারছে না ফর সাম রিজন। রাইট টাইম প্রয়াগরাজ বা এলাহাবাদের হচ্ছে 7:30, এখনও 53 কিলোমিটার, এখন বাজে 7:05। মোস্ট প্রবাবলি হয়তো লেট করবে, এবং আমি জানি না হয়তো এই ট্র্যাকের প্রবলেম এটা, কারণ কন্টিনিউয়াস ট্রেন চলছে কিন্তু 75 কিলোমিটার পার আওয়ার। বাট একটা জিনিস আমি বলতে পারি কিন্তু, যে 8 ঘন্টা 5 মিনিটে 757 কিলোমিটার পথ এই ট্রেনটা কমপ্লিট করবে। তার মানে ট্রেন মেজর যেটা কভার আপ করবে সেটা হচ্ছে বিটুইন কানপুর সেন্ট্রাল অ্যান্ড নিউ দিল্লি। ওই জায়গাটায় কিন্তু ট্রেনের রানটা দেখার মতো কিন্তু আমার মনে হচ্ছে। কানপুরের টাইম 9:30, কানপুরের পরে সোজা নিউ দিল্লি স্টেশন। এই জাস্ট চা বিস্কুট খাওয়া হলো। ব্রেকফাস্ট হয়তো প্রয়াগরাজ বেরোলে দেবে বা 8টার পরে দেবে। এখন তো সবে বাজে 7:05, মানে 6টার সময় ট্রেন ছেড়েছিল, 7:30টার সময় চা, 6:30টার সময় চা, সরি। এখন বসে আছি, আর মানে এক রাউন্ড ঘুমও হয়ে গেল, বেশ এসি চলছে, ভালোই লাগছে। আচ্ছা, আর এখানে একটা জিনিস হচ্ছে, এই দেখুন এই যে শাটারটা, সানগার্ডটা এখান থেকে টেনে নেওয়া যায়, ব্যাস রোদ্দুর, কারণ এদিক থেকে রোদ আসছে, এখন প্রচণ্ড রোদ আসছে, ওটা টেনে দিয়েছি। এবার একটু রেস্ট করছি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার প্রয়াগরাজ এলে পরে। আমি ট্রেন থেকে নামবো না, কারণ আমার এই জিনিসটা খুব, আমার একটা মেন্টাল ব্লকেজ আছে, কারণ এখানে 2 মিনিটের স্টপেজ প্রত্যেকটা স্টেশনে, বন্ধ হয়ে গেলে পরে অসুবিধা আছে। আর আমার এদিকে এই দুটো সিট এবং ওপাশে পুরো খালি, খুব সম্ভবত হয় প্রয়াগরাজ বা কানপুর সেন্ট্রাল থেকে এগুলো ভর্তি হয়ে যাবে। সকালের চা খাওয়ার পর এসির হাওয়া খেতে খেতে কখন যে চোখ দুটো লেগে গেছিল বুঝতেই পারিনি। ঘুম যখন ভাঙল, বাইরের দিকে তাকিয়ে দেখি ট্রেন গঙ্গা নদী পার করছে, অর্থাৎ আমরা প্রবেশ করছি প্রয়াগরাজ বা এলাহাবাদ জংশন। সময় এখন সকাল 7:40, নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট লেটে ট্রেন ঢুকছে প্রয়াগরাজ বা এলাহাবাদ জংশন। এখানে এই ট্রেন দাঁড়াবে 4 মিনিট মতো। আর প্রয়াগরাজের পরে স্টপেজ হচ্ছে কানপুর, রাইট টাইম সকাল 9:30। এই জাস্ট প্রয়াগরাজ ঢুকছে, আর 1 কিলোমিটার বাকি আছে। ট্রেন ছেড়ে দিল প্রয়াগরাজ জংশন, প্রায় 15 মিনিট মতো লেট। ব্রেকফাস্ট এসে গেছে। আমি ননভেজ ব্রেকফাস্টের জন্য অপ্ট করেছিলাম, সো লেটস সি কী ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টের প্লেটটা দেখতে অনেকটা এইরকম। আমি ননভেজ ব্রেকফাস্ট নিয়েছিলাম বলে এই 2 পিস দিয়েছে ব্রাউন ব্রেড, চকো পাই, বাবা এটা আমি প্রথম দেখলাম। আচ্ছা, ব্রাউন ব্রেডের সঙ্গে বাটার দিয়েছে, আর এই দিয়েছে অমলেট, তার সঙ্গে দিয়েছে আপনার এটা হচ্ছে একটা কেচাপ, আর যারা বাটার খাবে না তাদের জন্য দিয়েছে মিক্সড জ্যাম, আর এই একটা হ্যান্ড স্যানিটাইজার, আর এই হচ্ছে মশলা চায়ের মিক্স, মানে এখানে আরেক কাপ চা পাওয়া যাবে। খাবার কোয়ালিটি কিন্তু ভালো ছিল, মোটামুটি ফ্রেশ বানিয়েছিল, মানে অমলেটটা, তার সঙ্গে পিস, ক্যারেটস এগুলো ছিল, ফ্রেশ ছিল আর কি। চা দেয়নি এখনো, চা খাবো আর ওয়েট করবো পরবর্তী স্টেশনের জন্য, যেটা হচ্ছে কানপুর। আসার সময় হচ্ছে সকাল 9:30। প্রয়াগরাজ ছাড়ার পর গাড়ি কিন্তু কন্টিনিউয়াসলি 130-130 স্পিড ধরে রেখেছে। এখন পরবর্তী স্টেশন কানপুর সেন্ট্রাল। কানপুর সেন্ট্রাল এখন 104 কিলোমিটার এখান থেকে। সময় এখন 9:40। ট্রেন ঢুকছে কানপুর সেন্ট্রাল, 316 কিলোমিটার জার্নি শেষ হলো। এখানে একটা জিনিস দেখলাম, আমি জানি না বাকি বন্দে ভারতে হয় কিনা, আমাদের মেট্রোতে হয় না দরজা কোন দিকে খুলবে, এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এই নাম্বার প্ল্যাটফর্মে আসবে, দরজা বাঁ দিকের দরজা খুলবে। এই যে বলছি দরওয়াজা বাঁয়ে তরফ খুলে, মানে যেরকম কলকাতা মেট্রোতে হয়, দিল্লি মেট্রোতেও আছে, ঠিক সেই রকম।
ট্রেন কিন্তু আগের লেটটা মেকআপ করতে পারেনি, এখন বাজে 9:50, মানে প্রায় 15 মিনিট লেটটা কিন্তু রয়েই গেছে। এখনও 440 কিলোমিটারের জার্নি বাকি। সময় মানে রাইট টাইমে পৌঁছতে গেলে সময় হাতে থাকবে 4 ঘন্টা 20 মিনিট। দেখা যাক, এরপরে আর কোনো স্টপ নেই, সোজা নিউ দিল্লি। ছেড়ে দিল কানপুর সেন্ট্রাল, 9:53 বাজে এখন। এরপরে স্টেশন নিউ দিল্লি। একটা জিনিস খেয়াল করলাম, যেটা কিন্তু আমি পাটনা বন্দে ভারতে দেখি, কারণ এটা আমার দ্বিতীয় বন্দে ভারত, বাকি তো এরপর আরেকটা বন্দে ভারত আছে প্রণয় প্রকাশ্য সামনের মাসে, সেটা। হ্যাঁ, যেটা বলছিলাম, ক্লিনলিনেস কিন্তু খুব হাইলি মেনটেন করা হয় এখানকার রেলওয়ে স্টাফ এসে কিন্তু সব পরিষ্কার করে দিলেন, এবং নিচে কোনো মানে একদম নিট অ্যান্ড ক্লিন, মানে ফ্লোরটা, যেটা পাটনা বন্দে ভারত আপনাদের দেখিয়েছিলাম যে কি নোংরা করে রেখেছিল। This is how we should keep our properties. This is exactly how we should keep our national properties. আমার খুব ভালো লাগলো দেখে এই বন্দে ভারতটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, মানে এভরি রেলওয়ে প্রপার্টিস, এভরি পাবলিক প্রপার্টিস এইভাবেই কিন্তু আমাদের নিট অ্যান্ড ক্লিন রাখা উচিত। এবার 4.5 ঘন্টা, এর মধ্যে একটা লাঞ্চ থাকবে, বাকি ঘুম আর ওয়েব সিরিজ। বন্দে ভারতে কিন্তু কামরার একদিকে একটাই ওয়াশরুম, আমাদের নর্মাল ট্রেনের মধ্যে দুটো 4টে না, এদিকে দুটো ওয়াশরুম, আর এটা কিন্তু বায়ো টয়লেট, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, এদের প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। একটাই অনুরোধ, এখানে কোনো রকম ডিসপোজেবল পেপারস ফেলবেন না, তাহলে কিন্তু পুরো চোখ হয়ে যাবে। মানে আই এম ইমপ্রেসড। পুরো মানে আমাদের ঘর বা ভালো হোটেলে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওয়াশরুম, একদম অ্যাবসলিউটলি নিট অ্যান্ড ক্লিন। পৌনে 12টা বাজে, ননভেজ খাবার অর্ডার করেছিলাম, চলে এসছে। দেখুন কীরকম খাবার, কি দিয়েছে দেখুন আগে। মেনু দেখুন, এই হচ্ছে ভাত, একটা কোনো সবজি দিয়েছে, ডাল, চিকেন। বাপরে কি বড় বড় পিস দেখেছেন চিকেনের, একদম পুরো সে মানে আমাদের যেরকম বাড়িতে আমরা পনির খাই, পনিরের পিস বা সয়াবিনের পিসের মতো। তো যাকে এখানে এর থেকে বেশি এক্সপেক্ট না করাটাই ভালো। আচ্ছা, এখানে দিয়েছে হচ্ছে রাগির লাড্ডু এটা, আর এই দই, তার সঙ্গে পিকলস আছে, এই হলো পিকলস। আচ্ছা, আর দিয়েছে হচ্ছে পরোটা। দুপুরবেলা তো আমি পরোটা খাবো না, এই হলো পরোটা। দুপুরবেলা আমি পরোটা খাবো না। এই হলো যে লাঞ্চের মেনু। ট্রেন তখন কানপুর সেন্ট্রাল ছেড়ে নিউ দিল্লির পথে ছুটে চলেছে। গতিবেগ কন্টিনিউয়াসলি 130 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ট্রেনের ভেতরের লাঞ্চের কোয়ালিটি আমাকে সত্যি কথা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড করেছিল। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই নট আপ টু দ্য মার্ক। খাবারের কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ, বা আমি বলবো বিলো অ্যাভারেজ। চিকেনের পিসগুলো না, আমাদের বাড়িতে যে পনির হয়, পনির ওই যে সয়াবিন হয় না, ওই সয়াবিনের সাইজের চিকেনের পিস। আর আমি লিটারেলি খেতে পাইনি, মানে বোনলেস তো বডি, পুরো ছিবড়ে টাইপের। কোয়ান্টিটি বলুন, কোয়ালিটি বলুন, কোনোটাই ঠিক ছিল না। ডাল ভাত আর এই সবজি দিয়ে কোনো রকম আমি খেয়ে নিয়েছি। সুতরাং বন্দে ভারতের খাবার ইন জেনারেল বোধহয় এরকমই অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ আমার মনে হয়। যাকে দেখতে দেখতে অনেক সময় কেটে গেল, এখন বাজে 12:30, আর 150 কিলোমিটার বাকি আছে দিল্লি পৌঁছতে। ট্রেন কিন্তু কন্টিনিউয়াস 129-130 এই স্পিড কিন্তু মেনটেন করে চলেছে। হোপফুলি আমরা রাইট টাইমে পৌঁছে যাব। সময় এখন 1:38। গাজিয়াবাদ ক্রস করছে। বেসিক্যালি গাজিয়াবাদটা হলো এনসিআরের গেটওয়ে। এখান থেকে মোটামুটি আধ ঘন্টা লাগা হচ্ছে। সো আইডিয়ালি উইদিন টাইম নিউ দিল্লি স্টেশন পৌঁছে যাওয়ার কথা। এই যে সামনের দিকে দেখছেন না, এটা অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের নয়ডা। সো বেসিক্যালি এই নয়ডা ক্রস করার পরে যমুনা ক্রস করবে, তারপরে নিউ দিল্লি, মানে নিউ দিল্লি যে সিটি, প্রপার সিটি, সেখানে ঢুকে যাবে। আর গাজিয়াবাদ যেটা বললাম, গাজিয়াবাদটা হচ্ছে এনসিআর, নর্দার্ন ক্যাপিটাল রিজন। সেই রিজনটা গাজিয়াবাদ থেকে মোটামুটি শুরু। এখন আরও যদি অনেক এক্সপ্যান্ড করে গেছে, বাট মোটামুটি এখনও ল্যান্ডমার্ক কিন্তু গাজিয়াবাদটাকেই ধরা হয়।
এই হলো যমুনা রিভার। উল্টো দিকে দেখতে পাচ্ছেন ওই ব্লু লাইনের মেট্রো, ওই দূরে যদি দেখতে পান। এই যে যমুনা ক্রস করলো, এবার অ্যাকচুয়ালি প্রপার কিন্তু আমরা দিল্লি শহরে ঢুকে পড়লাম। এই যমুনা নদী আমার গল্পে আসবে, এরপরে যে গল্পটা দেখবেন, পরের যে ভিডিও আসবে তার মধ্যে যমুনা নদী আসবে। গেস করতে পারছেন আশা করি। যদি জানেন, যদি বুঝতে পারেন, এই ভিডিওর কমেন্ট্রিতেই জানান যে কোথায় যাচ্ছি। এই আমরা ঢুকে পড়লাম দিল্লি মেইন টাউন, মেইন সিটিতে। এখান থেকে বেশিক্ষণ লাগার কথা নয়, 2টো বাজে অলরেডি, আর 5 মিনিটই হাতে টাইম আছে, মানে যদি রাইট টাইমে ঢুকতে হয়। দেখা যাক কখন ঢোকে। ঠিক 2:08 আর বন্দে ভারত আমাকে নামিয়ে দিল নিউ দিল্লি স্টেশনে। ভিডিওটা এখানে শেষ করছি না, আরও কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। দিল্লিতে অনেকদিন থাকার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি একটা জিনিস, যে দিল্লিতে কমিউনিকেট করার না বেস্ট মাধ্যম হচ্ছে মেট্রো। এবার যদি মেট্রোতে আসেন, মানে যদি মেট্রো ধরতে চান, তাহলে যদি কলকাতা থেকে আসেন, গাড়ি যেদিকে আসছে সেদিকে ফ্লাইওভারে উঠে আপনাকে ডান দিকে যেতে হবে, বাঁ দিকে গেলে হচ্ছে পাহাড়গঞ্জ। 16 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ আজমেরি গেটের দিকে যে এক্সিটটা আছে, সেই ফ্লাইওভার দিয়ে আপনি যদি হাঁটতে থাকেন, তাহলে কিছুটা গেলেই আপনারা মেট্রো রেলের বোর্ড দেখতে পাবেন, বোথ এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন এবং দিল্লি মেট্রো ইয়েলো লাইন। দিল্লিতে আপনি যে কোনো প্রান্তে মেট্রোতে করে যেতে পারেন। 8 থেকে 10টা লাইন আছে, তার মধ্যে একটা লাইন ধরেই আমি আজকে যাব। আমি সেই জন্যই বলছি যে যারা দিল্লিতে আসবেন, যারা মেট্রোতে মানে ট্রাভেল করতে কমফোর্টেবল, এটা কিন্তু অফ করতে পারেন। খরচ কম, কমফর্ট যথেষ্ট, এবং সবথেকে তাড়াতাড়ি পৌঁছবে। নাহলে দিল্লির জ্যাম কিন্তু নাম করা। আমি আজকে যাব দিল্লির ইয়েলো লাইনের মেট্রো ধরে গুরুগ্রামে, যেখানে আমি থাকবো, কারণ আগামী 5 দিন আমাকে অফিস করতে হবে ওখান থেকে। এখান থেকে ডিরেক্ট কানেক্টেড, ইয়েলো লাইন এখান থেকে মানে নিউ দিল্লিতে কানেক্টেড। ওটা যায় আর অনেক দূরে, বাট এদিকে গুরুগ্রামেও কানেক্টেড। দিল্লি মেট্রোর ইয়েলো লাইনের ট্রেন ধরে সেদিন আমি পৌঁছে গিয়েছিলাম গুরুগ্রাম, এবং সেখান থেকে কানেক্টিং গুরুগ্রাম র্যাপিড মেট্রো ধরে পৌঁছে গিয়েছিলাম আমার হোটেল। আমার পরবর্তী 5 দিনের স্টে গুরুগ্রামেই হবে, কারণ কর্মসূত্রে আমার অফিস গুরুগ্রামে। পরবর্তী উইকেন্ডে দিল্লি থেকে কলকাতা ফেরার পথে আমি যাব দিল্লির কাছাকাছি আরও একটি বিখ্যাত ট্যুরিস্ট প্লেসে, আর তার ভিডিও আসবে এর পরবর্তী পর্বে।